হ্যালো স্টুডেন্টস, আজকে অষ্টম শ্রেণীর প্রথম চ্যাপ্টারটা যেটা হচ্ছে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি চেষ্টা করব খুব ভালোভাবে আলোচনা করার জন্য। তো আসলে আমাদের এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, তাদের এক একটার বৈশিষ্ট্য চরিত্র এক এক রকম। তো এদেরকে চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে এদেরকে আলাদা আলাদাভাবে স্থাপন করা যায়। এদেরকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে এক একটা পর্বের প্রাণীতে আমরা করতে পারি। যেমন যে আমি যদি বলি যে আর্থ্রোপোডা পর্বের যে মনে করো যে চিংড়ির বৈশিষ্ট্যগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, ভালোভাবে বলতে পারো, তাহলে তুমি ওই পর্বের আর্থ্রোপোডা পর্বের সকল প্রাণী, যে কোনো প্রাণীর তুমি বৈশিষ্ট্য বলতে পারবে। যেমন কাক, আরশোলা, তারপর প্রজাপতি, এগুলোর বৈশিষ্ট্য কিন্তু তুমি ভালোভাবে বলতে পারবে। তো আসলে এই যদি বলি যে শ্রেণীবিন্যাসটা কি বা শ্রেণীবিন্যাসটা কাকে বলে, তখন বলবে যে প্রাণী জগতের পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণীগুলোকে বিভিন্ন একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে আসলে শ্রেণীবিন্যাস বলে। এখন আমি বললাম যে ধাপে ধাপে, আমি এখানে 7টা ধাপ লিখে রেখেছি। যে প্রাণী জগতের সবচেয়ে বড় ধাপ সেটা হচ্ছে জগৎ বা কিংডম। এই জগতের জগতের সবচেয়ে বড় ধাপ। আর হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে ছোট ধাপ হচ্ছে প্রজাতি। পরীক্ষায় অনেক সময় আসে যে প্রাণী জগতের সর্বনিম্ন ধাপ বা সবচেয়ে ছোট ধাপ কোনটি, তাহলে আমাদের বলতে হবে যে প্রজাতি। আর সবচেয়ে বড় ধাপ হচ্ছে জগৎ। তাহলে এই প্রত্যেকটা ধাপকে আবার এদেরকে ট্যাক্সা নামে নামকরণ করা হয়েছে। এদের প্রত্যেকটা ধাপকে আবার টেক্সা বলা হয়। আচ্ছা, এখন তোমাদের এই টেক্সা প্রত্যেকটা ধাপ এবং এদেরকে টেক্সোনমি বলা হয়। তো আসলে যে এই প্রাণী জগতের যে 7টা ধাপ, এই 7টা ধাপ অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, আর হচ্ছে প্রজাতি। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই 7টা নাম অবশ্যই মনে রাখতে হবে। আর এই অধ্যায়ের যেটা মানে খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে পর্বসমূহ। এই পর্বসমূহ তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। তোমাদের আসলে প্রাণী জগতের মোট পর্ব আছে 33টা, কিন্তু তোমাদের বইয়ে 9টা পর্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে মেজর পর্ব তাহলে হচ্ছে 9টা পর্বের প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, এখানোডার্মাটা, কোয়াডাটা। এই 9টা পর্ব সিরিয়ালি তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এই 9টা পর্বের প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং এই পর্বের প্রাণীগুলো কি কি, এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো 1 নম্বর পর্ব হচ্ছে পরিফেরা। আসলে পরিফেরাটা কি? পরিফেরা দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, হচ্ছে পোরাস অর্থ হচ্ছে ছিদ্র এবং ফেরি অর্থ হচ্ছে বহন করা। আসলে এই পরিফেরা পর্বের প্রাণীদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। আর এই ছিদ্র পথে আমি এখানে তোমাদের স্পঞ্জিলা এবং স্কাইফা, এই দুটো কিন্তু পরিফেরা পর্বের প্রাণী। এই পরিফেরা পর্বের প্রাণীদের অঙ্কন করে রেখেছি। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই পর্বের প্রাণীদের দেহে অসংখ্য ছিদ্র আছে। আর এদের দেহে এই ছিদ্রপথে আসলে বাতাসে অক্সিজেন এবং বিভিন্ন খাদ্যবস্তু এদের দেহের ভিতরে প্রবেশ করে। আর এই পর্বের প্রাণীরা হচ্ছে বহুকোষী। এই পর্বের সকল প্রাণী বহুকোষী। আর হচ্ছে এদের দেহে কোনো সুগঠিত কলা, অঙ্গ, কলাতন্ত্র এগুলো থাকে না। এখন আসলে সুগঠিত কলা বলতে যেগুলো, এগুলো আমাদের দেহে থাকে, তারপরে বিভিন্ন প্রাণীদের দেহে থাকে। এরা একটা সুনির্দিষ্ট কাজ করে। কিন্তু আমাদের এই পরিফেরা পর্বের প্রাণীরা দেহে কোনো সুনির্দিষ্ট কলা থাকে না, অঙ্গ থাকে না, এই শুধুমাত্র বিভিন্ন কোষ থাকে। তাহলে হচ্ছে যে এখন নিডারিয়া পর্বের প্রাণী, তাহলে হচ্ছে নিডারিয়া পর্বটাকে এই শব্দটাকে যদি আমরা দেখি, দেখা হয় নিট অর্থ হচ্ছে রোম বা কাটা, আর এরিয়া অর্থ হচ্ছে সংযুক্ত। অর্থাৎ এই নিডারিয়া পর্বের প্রাণীতে রোম বা কাটা সংযুক্ত থাকবে। আর এই পর্বের প্রাণীদের দেহে এই পর্বটা আগে সিলিন্ডারেটা নামে পরিচিত ছিল। নিডারিয়া পর্বটা আগে সিলিন্ডারেটা নামে পরিচিত ছিল। এই পর্বের প্রাণীরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। এই নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এরা দ্বিগুণ স্তর বিশিষ্ট প্রাণী। এদের বাইরের স্তরটি হচ্ছে একটোডার্ম এবং ভেতরের স্তরটি হচ্ছে এন্ডোডার্ম। এই স্তর দুটির মাঝে অকোষীয় জেলির ন্যায় থক থেকে মানে মেসোগ্লিয়া থেকে
আর হচ্ছে এই লিডারিয়া পর্বের প্রাণীদের দেহের ভিতরে একটা প্রশস্ত গহ্বর থাকে। এই যে এরকম প্রশস্ত একটি গহ্বর থাকে, এই প্রশস্ত গহ্বরকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টারন বলে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টারন বলে। এই গ্যাস্ট্রোভাস্কুলার এই গহ্বরটি একটি মাত্র ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়েছে। এই ছিদ্রপথে এদের সংবহন এবং পরিপাক সম্পন্ন হয়, মানে এরা শোষণ কাজ এবং পরিপাক এই একটি ছিদ্রের মাধ্যমেই সম্পন্ন করে। আর এই লিডারিয়া পর্বের প্রাণীদের যে বাইরে একটোডাম, এই একটোডামে নিডোব্লাস্ট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো আত্মরক্ষা, চলন এবং শিকার ধরার কাজে সে ব্যবহার করে। তাহলে এই হাইটা হচ্ছে লিডারিয়া পর্বের একটা প্রাণীর উদাহরণ। তোমাদের লিডারিয়া পর্বে আরো দুই একটা প্রাণীর নাম মনে রাখবে। আচ্ছা, এখন দেখো প্লাটিহেলমিনথেস। আমাদের প্লাটি অর্থ হচ্ছে প্লাটি অর্থ হচ্ছে একটা, হেলমিন অর্থ হচ্ছে ক্রিম। এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলো হচ্ছে একটা কৃমি জাতীয়। যেমন তোমাদের এখানে আমি লিখে রেখেছি যকৃত কৃমি, ফিতা কৃমি। এই চ্যাপ্টা জাতীয় যত কৃমি জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। এখানে তোমাদের এই পর্বে এই প্লাটিহেলমিনথেস পর্বে প্রাণীদের দেহ হবে চ্যাপ্টা এবং অবলিম্ব। আর এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের দেহে চোষক বা আংটা থাকবে। এই চোষক বা আংটার সাহায্যে এই পর্বের প্রাণীগুলো পোষক দেহে আটকে থাকে, চলাচল করে। তারপরে এরা এই পর্বের প্রাণীরা পোষক দেহের বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসাবে পোষক দেহে বসবাস করে। আর হচ্ছে যে এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের দেহের বাইরে কিউটিকল থাকে, মানে উজ্জ্বল চকচকে ত্বকে উজ্জ্বল চকচকে কিউটিকল থাকে, যার সাহায্যে সেটা পিচ্ছিল হয় এর দেহটা। আর এর প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচন অঙ্গ শিকারকোষ, মানে শিকারকোষ এদের রেচন কাজে সহায়তা করে। আর এই প্লাটিহেলমিনথেস পর্বটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। যেমন আমি বলছি যকৃত কৃমি, ফিতা কৃমি, এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর উদাহরণ। তোমাদের এখানে যে প্লাটিহেলমিনথেস পর্বে যকৃত কৃমি, ফিতা কৃমি, একটা জাতীয় যে কৃমিগুলো আছে এইগুলো হচ্ছে যকৃত কৃমি, এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। তোমাদের এই প্রাণীগুলো দেখে তোমাদের চিন্তা হবে যে কোন পর্বের প্রাণী প্লাটিহেলমিনথেস। কারণ প্লাটিহেলমিনথেসের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে রাখতে হবে। কারণ অন্য পর্বের প্রাণীর সাথে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর যে বৈশিষ্ট্য, তারপরে প্রাণী দেখে যেটা কোন পর্বের প্রাণী, এগুলো তোমাদের চিহ্নিত করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের নেমাটোডা। নেমাটোডা, তাহলে তোমাদের নেমাটোডা শব্দটাকে যদি আমরা দেখি তাহলে আসে নেমাটোজ। নেমাটোজ, নেমাটোজ মানে অর্থ হচ্ছে আসলে সুতা। নেমাটোডা এটা আসলে সুতা কৃমি জাতীয় প্রাণীগুলো হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী। এই নেমাটোডা পর্বের প্রাণীরা আগে নেমাথেলমিনথেস নামে পরিচিত ছিল। আচ্ছা, এই নেমাটোডা পর্বের প্রাণীরা আসলে গোল কৃমি জাতীয়। আমি এখানে লিখে রেখেছি গোল কৃমি, এগুলো হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী। এই নেমাটোডা পর্বের প্রাণীদের কিছু বৈশিষ্ট্য আছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ হবে নলাকার, নলের মতো, এবং এদের দেহের দুই প্রান্ত সুচালো হবে, দুই প্রান্ত হবে সুচালো। আর এদের দেহটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, তার মানে এদের দেহটাকে সমান দুটি ভাগে ভাগ করা যাবে। আর এদের দেহে শক্ত কিউটিকল নামক আবরণ দ্বারা ঢাকা থাকে। আর এদের পৌষ্টিক তন্ত্রটা, এই যে লিডারিয়া পর্বের প্রাণীদের, নেমাটোডা পর্বের প্রাণীদের যে পৌষ্টিক তন্ত্রটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। যেমন আমি এখানে গোল কৃমি অঙ্কন করে রেখেছি, কিন্তু ফাইলারিয়া কৃমি, গোল কৃমি এরা সব নেমাটোডা পর্বের প্রাণীর উদাহরণ। এখন আসলে এনিলিডা। এনিলিডা হচ্ছে এনুলাস থেকে, এনুলাস অর্থ হচ্ছে ছোট আংটা বা ছিদ্র, রিং বা আংটা জাতীয় এনুলাস। তাহলে এনুলাস পর্বের প্রাণীদের দেহে ছোট ছোট অনেকগুলো রিং বা খণ্ডের সমন্বয়ে এদের দেহটা গঠিত। আমি এনিলিডা পর্বের একটা প্রাণীর রেখেছি কেঁচো। তোমরা নিশ্চয়ই দেখেছো যে কেঁচোর দেহে অসংখ্য ছোট ছোট রিং বা খণ্ডের সমন্বয়ে গঠিত।
তাই এটা হচ্ছে এনিলিডা পর্বের প্রাণী। কারণ এনগুলাস থেকে আমরা বুঝি যে এনগুলাস হচ্ছে ছোট ছোট রিং বা খণ্ডের সমন্বয়ে গঠিত। আর এই কেঁচো বা হচ্ছে এনিলিডা পর্বের প্রাণীতে এদের দেহে প্রায় এদের দেহে যে রেশন অঙ্গটা আছে, রেশন অঙ্গের নাম হচ্ছে ন্যাফ্রিডিয়া। ন্যাফ্রিডিয়া নামটা মনে রাখতে হবে, বানানটা শুধু ন্যাফ্রিডিয়া। এই ন্যাফ্রিডিয়া হচ্ছে এই এনিলিডা পর্বের প্রাণীদের বা কেঁচো জাতীয় পর্বের প্রাণীদের রেশন অঙ্গ হিসেবে কাজ করে। এই ন্যাফ্রিডিয়া প্রায় প্রত্যেকটা খণ্ডে প্রতিটা খণ্ডে একটা ন্যাফ্রিডিয়া থাকে, যা এনিলিডার রেশন অঙ্গ হিসেবে কাজ করে। আর হচ্ছে প্রতিটি খণ্ডে সিটা থাকে। এই সিটা হচ্ছে এরা যে চলাচল করবে, এই চলাচলে সহায়তা করে সিটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার সবচেয়ে বড় যে পর্বটা সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীটা হচ্ছে সবচেয়ে বড় পর্বের প্রাণী। এই প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। আর্থন, তোমাদের এই শব্দটা যদি আমরা একটু ভেঙে করে দেখতে পারবে, আর্থন অর্থ হচ্ছে সন্ধিযুক্ত, আর পোডাস অর্থ হচ্ছে পা। এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহে পা সংযুক্ত থাকবে, পা উপাঙ্গ এগুলো সংযুক্ত থাকবে। আর আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। আর আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের এদের দেহে পাগুলা জোড়ায় থাকবে, কখনো বিজয় সংখ্যক পা থাকবে না। আর আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে এদের পুঞ্জাকি থাকবে, কম্পাউন্ড আই, এদের চোখে অনেকগুলো অক্ষি সমন্বয়ে এদের চোখ গঠিত। আর হচ্ছে যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহে সম্মুখে অ্যান্টেনা থাকবে, একজোড়া অ্যান্টেনা থাকবে। কিছু ক্ষেত্রে দুজোড়া থাকতে পারে, কিন্তু একজোড়া অ্যান্টেনা থাকবে। আর আর্থ্রোপোডা পর্বের আমি একটা প্রাণী অঙ্কন করে রেখেছি, যেমন প্রজাপতি। এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর একটা বৈশিষ্ট্য। এটা দেখে দেখবা যে অ্যান্টেনা আছে, তারপরে যে বৈশিষ্ট্যগুলো সবগুলোই কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে আছে। তোমরা এখন আর্থ্রোপোডা, প্রজাপতি, আরশোলা, কাকা, তারপরে মৌমাছি, পতঙ্গ জাতীয় যত প্রাণী আছে সবগুলোই কিন্তু আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপর দেখো মলাস্কা। মলাস্কা শব্দটা যদি আমরা দেখি তাহলে দেখব মোলাস্কাস। মোলাস্কাস অর্থ হচ্ছে নরম। মোলাস্কাস অর্থ হচ্ছে নরম। তাহলে যেসব এই পর্বের প্রাণীদের দেহের ভিতরের অংশটা হচ্ছে নরম থাকবে, আর বাইরে হচ্ছে চুলময় খোলক, শক্ত খোলক দ্বারা এর বাইরে বেষ্টন করে থাকবে। মোলাস্কাস পর্বের প্রাণীদের তাহলে আমি একটা অঙ্কন করে রেখেছি, যেমন শামুক। শামুক হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। এদের দেহের ভিতরের অংশটা দেখবে একটু নরম, আর হচ্ছে বাইরের অংশ কিন্তু শক্ত কিউটিকল দ্বারা শক্ত একটা কঠিন আবরণ দ্বারা এটা ঢাকা হয়েছে। আর এদের এই মোলাস্কা পর্বের প্রাণীদের অসংখ্য পা আছে, এই পা গুলোর সাহায্যে এরা চলাচল করে, এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, গর্ত করে। আচ্ছা, এখন মোলাস্কা পর্বের প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, যেমন শামুক, তারপরে হচ্ছে ঝিনুক, এগুলো হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। তারপরে হচ্ছে এখানোডার্মাটা। এখানোডার্মাটা পর্বের প্রাণী যদি আমরা নামটা দেখি তাহলে হচ্ছে একাইনাস। একাইনাস অর্থ হচ্ছে কাটা। একাইনাস অর্থ হচ্ছে কাটা। তার মানে এখানোডার্মাটা পর্বের প্রাণীদের দেহ থেকে কাটা থাকবে। এখানোডার্মাটা পর্বের প্রাণীদের দেহে কাটা থাকবে। আমি এখানে এখানোডার্মাটা একটা পর্ব নিয়ে রেখেছি, সেটা হচ্ছে তারামাস বা স্টারফিশ। তোমরা জানো যে এখানোডার্মাটা পর্বে তার স্টারফিশে দেখো অসংখ্য কাটা আছে, কাটা আছে এদের দেহে। আর এদের দেহটা পঞ্চপার্শ্বীয় প্রতিসম। তার মানে এই এখানোডার্মাটা পর্বের প্রাণীদের দেহকে সমান 5টা ভাগে ভাগ করা যায়। আবার কিছু কিছু আছে যে সেগুলোকে আবার কম দ্বিপার্শ্বীয়, তিনপার্শ্বীয় হতে পারে, কিন্তু এরা মেইনলি পূর্ণাঙ্গ এখানোডার্মাটা পর্বের প্রাণীরা সবাই পঞ্চপার্শ্বীয়, সমান 5 ভাগে ভাগ করা যায়। আর আমি বলছি যে এই 1 থেকে 8 পর্যন্ত যে পর্বগুলো আমরা দেখলাম সবগুলোই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। 1 থেকে 8 পর্যন্ত সবগুলোই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আর শুধুমাত্র 9 নম্বর প্রাণীটাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। সেটা মেরুদণ্ড কি? মেরুদণ্ড হচ্ছে যে সকল প্রাণীর পৃষ্ঠ মধ্যরেখা বরাবর যে একটা নটোকট বা একটা শক্তিশালী যেটা থাকে, যার সাহায্যে একটা প্রাণী
দাঁড়িয়ে থাকে, হাঁটা চলাফেরা করতে পারে, সেটাই আসলে মেরুদণ্ডী। তাহলে এই মেরুদণ্ডের উপর ভিত্তি করে যে প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মেরুদণ্ডী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী। তাহলে 1 থেকে 8 পর্যন্ত সবগুলোই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, শুধুমাত্র 9 নম্বর পর্বটাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। অনেক কয়টা পর্বে কিছু বৈশিষ্ট্য আছে। এই পর্বে কি নটোকট থাকবে, তারপরে এদের পিস গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে, তারপরে হচ্ছে ফুলকারন্ধ্র বা ফুসফুস থাকবে, তারপরে হচ্ছে এদের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর বুঝছেন। এখন এই কয়টা পর্বকে আবার তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে। এটা কয়টা পর্বের আবার হচ্ছে উপপর্ব। উপপর্ব তিনটা উপপর্ব, একটা হচ্ছে ইউরোকটাটা, সেফালোকটাটা আর হচ্ছে আর্টিব্রাটা। মেরুদণ্ডে রূপান্তরিত হয় না, এদের নটোকটটা কখনো মেরুদণ্ড হয় না। সেই জন্য আমরা বলতে পারি যে তিনটারই নটোকট কমন, তিনটারই নটোকট আছে, কিন্তু এই দুটা মেরুদণ্ড নাই, এটা পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড হয়। তাহলে আমরা বলতে পারি যে সকল কডেট মেরুদণ্ডী নয়, কিন্তু সকল মেরুদণ্ডীও কডেট, কারণ মেরুদণ্ডী প্রাণীদের আদি অবস্থায়, আগের অবস্থায় এদের নটোকট থাকে। তাহলে পরীক্ষা অনেক সময় আসে যে সকল মেরুদণ্ডী প্রাণী কডেট, কিন্তু সকল কডেট মেরুদণ্ডী নয় কেন? তাহলে এটা বুঝলাম। এখন এই যে ভার্টিব্রাটা উপপর্বকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণীতে 1 নম্বর শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, ওভোচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। তো তোমাদের এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ওভোচর। ওভোচর পর্বের প্রাণী তোমরা জানো, যে আমি এখানে ব্যাঙ অঙ্কন করে রেখেছি। সেটা হচ্ছে ওভোচর যে সকল প্রাণী জীবনের প্রাথমিক অবস্থায় স্থলে, জলে এবং স্থলে উভয় স্থানে বসবাস করে তাদেরকে ওভোচর প্রাণী বলা হয়। যেমন আমি এখানে ব্যাঙের ছবি অঙ্কন করে রেখেছি, তোমরা জানো ব্যাঙ কি ওভোচর প্রাণী, কারণ এর জীবনের প্রথম অবস্থায় পানিতে জলে বাস করে এবং পূর্ণাঙ্গ অবস্থায় আবার স্থলে বাস করে। তাহলে যারা জলে এবং স্থলে বসবাস করে তারাই হচ্ছে উভচর প্রাণী। এদের দেহে, এদের রক্ত হচ্ছে, এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। আর এদের দেহে কোনো আইস থাকবে না, এদের দেহের ত্বকে কোনো আইস নেই। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সরীসৃপ। সরীসৃপ হচ্ছে সেই সকল প্রাণী যারা বুকে ভর দিয়ে চলে, বুকে ভর করে চলে, যেমন কুমির, তারপরে হচ্ছে সাপ, টিকটিকি, এগুলো হচ্ছে অবশ্যই সরীসৃপ পর্বের প্রাণী। তাহলে সরীসৃপ পর্বের প্রাণীদের হচ্ছে এরা বুকে ভর দিয়ে চলবে। আর হচ্ছে পক্ষীকুল। পক্ষীকুল তোমরা জানো যে যারা পাখি জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে পক্ষীকুল। এদের পালক থাকবে, তারপরে হচ্ছে এদের পালক থাকবে, ডানা থাকবে, তাদের হচ্ছে এদের যে হাড়গুলো আছে সেগুলো হচ্ছে ফাঁপা টাইপের। আর এদের যে ভিতরে যে হাড়ের সাথে বায়ুথলি থাকে, যেটা উঠতে সহায়তা করে। তারপরে হচ্ছে যে এদের, হ্যাঁ, এগুলো হচ্ছে পক্ষীকুল। আমি এখানে পাখি অঙ্কন করে রেখেছি, যে তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে পক্ষীকুল শ্রেণীর, যারা উড়ে, যাদের পালক আছে, ডানা আছে, তারা হচ্ছে পক্ষীকুল। আর হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী হচ্ছে যে মানুষ, তারপরে যারা যাদের দেহে লোম দ্বারা আবৃত, তারপরে হচ্ছে যারা উন্নত মস্তিষ্কের অধিকারী, তারপরে হচ্ছে যারা মায়ের দুধ পান করে, সন্তান প্রসব করে, মায়ের দুধ পান করে বড় হয়, তারাই হচ্ছে কি স্তন্যপায়ী পর্বের প্রাণী, স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। তাহলে তো আমরা মোটামুটি যে পর্ব সমূহে জানলাম এবং উপপর্ব জানলাম এবং শ্রেণীগুলো জানলাম। তো তোমাদের এখানে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে যে একটা পাখির ছবি দেওয়া থাকে আর একটা ব্যাঙের ছবি দেওয়া থাকে। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স। তারপরে যে আমাদের এই চিত্রগুলো দেখেই যে বুঝতে হবে কোন শ্রেণীর, কোন উপপর্বের এবং কোন পর্বের অন্তর্ভুক্ত, এবং এদের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো বেশি ভালো করে জানতে হবে। আচ্ছা, তোমাদের একটা বড় কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র মুখস্থ করে মনে থাকবে না, তোমাদের হাতে লিখতে হবে, খাতায় বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের পরীক্ষার হবে তোমরা ভালো করতে পারবে। আর চিত্রগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, যে পরীক্ষাগুলো চিত্র ঝকঝকে তকতকে যেন হয়, আর যাতে তুমি পরীক্ষার চিত্রগুলো দেখলেই ভালোভাবে বুঝতে পারো। আর হচ্ছে যে চিত্রগুলো যদি ভালোভাবে আঁক করতে পারো, নাম্বার এবং মার্ক বেশি পাওয়া যাবে। আর হচ্ছে তোমাদের এই পর্ব প্রাণীগুলো, যে শ্রেণী, পর্ব, উপপর্ব, এগুলো একটু ভালোভাবে জানতে হবে, বৈশিষ্ট্যগুলো, এবং ওভারঅল তোমাদের মাথায় বেশি বেশি লিখতে হবে। আচ্ছা, তোমাদের এখন যে এই
অধ্যায়ের এই পদগুলো তো জানার পরে আমাদের একটু দ্বিপদ নামকরণ একটা আছে, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নাম এই দ্বিপদ নামকরণ, এই দ্বিপদ নামকরণটা হলো যে দুটি পদের সমন্বয়ে গঠিত। এটা হলো প্রথম পদ, একটা হচ্ছে পরপদ। যেটা হচ্ছে যে প্রথম পদ হবে জেনাস বা বর্ণ, আর পরের পদ হবে প্রজাতি বা স্পিসিস। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, তাহলে তোমাদের দ্বিপদ নামকরণটা হচ্ছে দুটি পদের, একটা হচ্ছে গণ, সামনের পদটা থাকবে গণ, পিছনের পদটা থাকবে প্রজাতি। আর এই যে গণ নামের প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটারে হবে, আর সবগুলো হচ্ছে স্মল লেটার। তাহলে এই দ্বিপদ নামকরণ তোমরা কমপক্ষে এই তোমাদের এই ক্লাস 8 এর এই যে বৈজ্ঞানিক নামগুলো হচ্ছে দ্বিপদ নামকরণ, কমপক্ষে 10টা নাম তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন জাতীয় পশু, জাতীয় পাখি বা এরকম 10টা যদি তোমরা মুখস্থ রাখতে পারো, ওভারঅল ক্লাস 8 এর জন্য মোটামুটি একটা ভালো কিছু করা যাবে। তোমাদের এই বোঝার সুবিধাতে আমি এখানে 13টা এই বৈজ্ঞানিক নাম লিখে রেখেছি। যে এক নম্বর হচ্ছে যে মানুষের বৈজ্ঞানিক নাম, এটা হচ্ছে হোমো সেপিয়েন্স, মানুষের বৈজ্ঞানিক নাম। আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যামডিফেরা ইন্ডিকা, এটা হচ্ছে আমের বৈজ্ঞানিক নাম। তারপর হচ্ছে কাঁঠাল, কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফাইলাস। শাপলার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমফিয়া নাউসানি। তোমাদের এই বৈজ্ঞানিক নামগুলো নিচে অবশ্য হাতে লেখার সময় আন্ডারলাইন করে লিখবে, এগুলো আসলে। আচ্ছা, তারপর হচ্ছে যে বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যানথেরা টাইগ্রিস, আর সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যানথেরা লিও। তারপরে আরশোলার বৈজ্ঞানিক নাম হচ্ছে আরশোলা, যেটা হচ্ছে তেলাপোকা, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকা। তারপরে দোয়েল হচ্ছে কপসিকাস সাউলারিস। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওলিসা সেটিভা, আর ইলিশের হচ্ছে টেনিয়ালোসা ইলিসা। ব্যাঙের হচ্ছে বুফো মেলানোস্টিকটাস, আর হচ্ছে লিস হচ্ছে লিসিস নেন্সিস, আর ভুট্টা হচ্ছে জিমেস। তোমার কমপক্ষে এই 10টা, এখান থেকে 10টা নাম তোমরা মনে রাখবে, যাতে এই ক্লাস 8 এর জন্য এই 10টার প্র্যাকটিস ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা মোটামুটি একটা ভালো করতে পারবা। যে এই নামগুলো এখন মধ্যে তোমরা লিখে নিতে পারো খাতায়। আর প্রত্যেকটা নামের নিচে দেখো আমি একটা আন্ডারলাইন করার চেষ্টা করছি। তোমরা হাতে যদি দেখবা তখন নিচে পৃথক পৃথক ভাবে জিনাস বড় নামের নিচে আন্ডারলাইন করতে হবে, এবং স্পিসিস প্রজাতির নিচে আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে। আর তুমি দ্বিপদ নামকরণটা ক্লাস 10 এ উঠলে একটু ভালোভাবে বুঝতে পারবে। ক্লাস 10 এর এই বিষয়টা একটু মানে ডিসক্রাইব করে দেওয়া আছে। আর এই নামকরণ তোমার সব ক্লাসেই লাগবে মেইনলি, তো নামকরণগুলো ভালো করে রাখবে, লিখবে, প্র্যাকটিস করবে। আর ওভারঅল এই যে এই চ্যাপ্টার যে তোমরা একটু আমি চেষ্টা করেছি ভালো করে রেডি করার জন্য। এখন এখান থেকে এই চ্যাপ্টার থেকে যদি কোনো বিষয় তোমাদের বুঝতে কষ্ট হয়, কনফিউশন হয়, তাহলে আমার ইউটিউবে লিখবে, কমেন্ট করবে। তারপরে বিভিন্ন প্রশ্ন বা কোশ্চেন বা বিভিন্ন সাজেশনমূলক যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে। আর হচ্ছে এই আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে। আর সবাইকে জানানো মানে যাতে তুমি দেখো অন্য কেউ যেন দেখতে পারে, শেয়ার করে মানে জানিয়ে দেবে। তো এই ভিডিওটা দেখে যদি তোমরা কোনো উপকৃত হও তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। ওকে, থ্যাঙ্কস।